ক্রোধে তার না থরথর করে কাঁপছে তুষার। ফ্লোরার কথা বিন্দুমাত্র কর্ণপাত না, শুধু অ্যালেক্সকে মেরে যাচ্ছে একাধারে। হাতের কাছে অবিরত থেকে ঘর্ষণ করে বলে উঠে সে, কাকে মেট বলিস তুই? কে তোর মেট? পেন্ট হাউসে দাঁড়িয়ে তুষারের জিনিসে হাত দিয়েছিস। তোকে আর দিনের আলো দেখতে দেবো ভেবেছিস বাস্টার্ড? ফের অজস্র কষাঘাতে বিদ্রোহ হলো অ্যালেক্সের মাংসপিণ্ড। ছেলেটার অবচেতন হওয়ার উপক্রম। ফ্লোরা এবার কেঁদেই ফেল কুঞ্চায়। পেছন থেকে তুষারকে থামানোর প্রাণপণ চেষ্টা চালিয়ে বল, তুষার, থামুন প্লিজ, থামুন। মারতে হলে টর্চার সেলে নিয়ে যান, তবুও দয়া করে এখানে এসব বন্ধ করুন। ফ্লোরার কথাগুলো চুপচাপ শুনে গেল অ্যালেক্স। টর্চার সেলের নাম মুখে নিতেই হুট করে বদলে গেল ওর অভিব্যক্তি। কীভাবে যেন আকস্মাৎ আলে মুষ্টিবদ্ধ করে নিল দুহাত। এরই মাঝে ফ্লোরার টানা হেসা কান্নাকাটিতে থামতে বাধ্য হলো তুষার। মেয়েটাকে আচানক থমকে উঠে বলে, কতবার বলেছে মাফিয়া পেন্ট হাউস ইনোসেন্ট সেজে থাকা বন্ধ করো। তোমাকে প্রোটেক্ট করার জন্য সবসময় বসে থাকবো না আমি। কথা শুনেছ আমার? কি করেছি আমি? রুশকন্যার ক্রন্দনরত কণ্ঠস্বর অশ্রুসিক্ত মেয়েটাকে এক পল পর করে দীর্ঘশ্বাস ছাড়ল তুষার। তাতে তৎ পিছিয়ে পড়ল। এই যে একটু রক্ত দেখে কেঁদে ভাসাচ্ছ, এটাই তোমার দুর্বলতা। এসব এখনই বাদ না দিলে ভবিষ্যতে আফসোস করবে তুমি। মাফিয়া পেন্ট হাউসে কেউ তোমার ইনোসেন্সে তোমার এই বাচ্চা বাচ্চা চেহারা দেখার জন্য বসে নেই। এখানে থাকতে হলে ডেভিল হতে হয়, নয়তো হরিণ শাবকের মতোই হায়নাদের দংশন অস্তিত্ব হারাবে নিজের। আপনি কিসব বলছেন? নাও লিভ মি অ্যালোন। অ্যালেক্সের নিথর দেহটা লাঞ্চে ফেলে রেখে লম্বা লম্বা পা ফেলে গড়গুটিয়ে উপরে উঠে যায় তুষার। তুষারের যাওয়ার পারে নিগুড়ো দৃষ্টি ফেলে আরেক দফা ফুপিয়ে কেঁদে উঠে ফ্লোরা। নাক টেনে অস্পষ্ট স্বরে বলে, আপনি ভীষণ নির্দয় তুষার, বরফ পিণ্ডের মতোই কঠিন আপনার হৃদয়। ওদিকে মুখের মাঝে জমে থাকা তাজা রক্তগুলো থুদি মেঝেতে ছুঁড়ে ফেলে রুগ্ন শরীরটাকে টেনে ছিঁচড়ে নিয়ে যেতে যেতে ফ্লোরার পানে কুটিল দৃষ্টিপাত করে বিড়বিড়ে অ্যালেক্স, যেই জিনিস একবার ভালো লাগে সেদিকে বারবার নজর দেয় টমেটো প্রিন্স। কেউ আটকাতে পারে না। কথাটা ভালো মতো মস্তিষ্কে ঢুকিয়ে নিও প্রিন্সেস। কথার শেষে মুখ জুড়ে ফেলে যাওয়া বিশ্রী এক কপট হাসি অচিরে অন্তরাত্মায় কাঁপন ধরালো রুশকন্যার। অপ্রীতিকর মুহূর্তের বিভীষিকাময় আবহ এখনো বিরাজমান। চারিদিক থমথমে গোমর। টমেটো প্রিন্স আর তার দলবল পেন্ট হাউস ত্যাগ করেছে বহুক্ষণ। সেকেন্ড লিডারের আকস্মাৎ আগমন ইতিমধ্যে সহযোগিত পেঞ্চ পাইথন প্যারাডাইস টেরিটরির সুরক্ষায় কালো পোশাকধারী মাফিয়া সৈন্যদের নির্ভীক অবস্থান। শত্রুপক্ষের কিঞ্চিত আভাসে খুলে দেওয়া হয়েছে দোতলার বেসমেন্টের একাংশ। সেখান থেকে শয়ে শয়ে বেরিয়ে এসেছে হিংস্র সাদা নেকড়ের পাল। নেকড়ে প্যাকের সবচেয়ে বুদ্ধিদীপ্ত এবং চৌকস আলফার পিছু নিয়েছে বাকি সদস্যগণ। উদ্দেশ্য চোখের পলকে পুরো জঙ্গল ঘেরাও করা। পাইথন লিডারের অন্যতম শক্তির উৎস বোধ হয় এই নেকড়েই প্যাক। একদল হিংস্র দৈত্যাকার জানোয়ারকে এভাবে বশবর্তী করে নিজের টেরিটরিতে সুরক্ষায় নিয়োজিত রাখা চারটেখানি কথা নয়। এরিস ইউবানের দক্ষতায় অভিভূত ব্রাতবা সহ পুরো আন্ডারওয়ার্ল্ড। তবে মানুষ খেকো নেকড়েদের বশ করার মতো এমন ভয়ঙ্কর মৃত্যুঞ্জয়ী খেলার পেছনে যে মাফিয়া বসের কোনো কুলুষিত দুর্ধর্ষ অতীত রয়েছে সেই ধারণা নিশ্চিত। নৈশব্দ কেটে গিয়েছে কয়েক প্রহর। সেই যে সিঁড়ি ভেঙে নিচের ঘরে ঢুকেছে তুষার, তারপর আর এমুখো হয়নি সে। ফ্লোরা মেয়েটা এখনো ঠায় বসে আছে লাউঞ্জে। কোমল শরীরে সবটুকু ভার শীতল মেঝেতে ছেড়ে অশ্রু বিসর্জন দিয়ে যাচ্ছে অনর্গল। কেন? কোনো এক অযাচিত কারণবশত হাসি খুশি প্রাণোচ্ছল মেয়েটার হৃদয় জুড়ে উদ্ভাসিত অভিমানে আজ থমকে গিয়েছে পুরো পেন্ট হাউস। অভিব্যক্তিহীন শক্ত হৃদয়ের মানুষটার জন্য ভেতরে তৈরি হওয়া অনুভূতিটুকু অশ্রু জোয়ারের মিশলে বিলীন হচ্ছে নৈসর্গে। মাফিয়া পেন্ট হাউস কবু ভালোবাসা, মোহ, আসক্তি কিংবা অনুভূতি দেখানোর জায়গা নয়। সে সম্পর্কে বেশ ভালো মতো অবগত রয়েছে ফ্লোরা। অজ্ঞতা ওই থমথমে কাজকর্তা লোকটার প্রতি হৃদ গহীনে একটু একটু করে জমানো অনুভূতির পালকে প্রাধান্য দেওয়ার ইচ্ছেটাও জাগেনি কোনো কালে। কিন্তু আজ কি জানি কি হলো, অমন একটা কুলুষিত মুহূর্তের মাহেন্দ্রক্ষণে মানুষের এহেন করা অপ্রতিরোধ বাক্যবানগুলো মুছে সহ্য হলো না ফ্লোরার। টমেটো প্রিন্সের কর্মকাণ্ডের
চেয়েও তুষারের বলা প্রত্যেকটা কথা হাজার গুণ বেশি আঘাত হানল হৃদয়। নাজুক বক্ষপিঞ্জরে সমগ্র জুড়ে বিদ্রোহ করে উঠল অজ্ঞাত এক কৈশোরীর অভিমান, যেন অধিকার বোধের তাড়নায় মাথা চাড়া দিয়েছে অবিনাস্ত বাক্যরা। অভাবনীয় সাহসের ঢেউ তুলে জোর গলায় বলল, আপনি আমাকে উপেক্ষা করতে পারেন না। কথায় কথায় এভাবে কষ্ট দেওয়ার অধিকার রাখেন না। আমি আপনার সাবলীলতায় অভ্যস্ত হতে চাই, কঠোরতায় নয়। মনের আগতি মনেই চাপা রয়ে যায় রুশকন্যার। দোতলা থেকে আগত আসবাবের ভারী কি আওয়াজে মুহূর্তে বেরিয়ে আসে ভাবনা থেকে। ধ্যান ভঙ্গ হয়ে গেলে কর্ণ সচকিত করে উপরতলার করিডোরের দৃষ্টি নিক্ষেপ করে ফ্লোরা। কিয়ৎক্ষণ পর্যবেক্ষণ করে বুঝতে পারে শব্দের উৎস তুষার জাওয়াদের মাস্টার বেডরুম। এহেন অতর্কিত আওয়াজে ক্রন্দন স্বর খেয়ে হারালো মেচার। কপাল বেয়ে গড়িয়ে পড়ছে স্বচ্ছ নোনা জল। থমকে গিয়ে চলচলে হয়ে উঠল ডাগর চোখের কার্নিশ। বাম হাতের পিঠ দিয়ে সেটুকু সন্তর্পণে মুছে দ্রুত কদমে এগিয়ে গেল তুষারের কক্ষের অভিমুখে। বিশাল আকার কক্ষের কালো দরজাটা হাট করে খোলা। ভেতরে ঢুকলো না ফ্লোরা। বাইরে থেকে উকি দিয়ে অবলোকন করতে লাগলো তুষারকে উদ্ভ্রাতের মতো। এদিক ওদিক ছুটছে তুষার। কাভার্ড কেবিন, কফি টেবিল, এমনকি কাউচের সঙ্গেও আবদ্ধ সিক্রেট ড্রয়ারগুলো পর্যন্ত উল্চে পাতে নিমিষে পুরো রুমটাকে তছনছ করে ফেলছে সে। তুষারের কাণ্ডে হতচকিত হলো ফ্লোরা। ব্যগ্র কদমে সামনে এগুতে এগুতে বলল, কি করছেনটা কি? ঘরটাকে এভাবে এলোমেলো করার উদ্দেশ্য কি? নিশ্চয়ই আমাকে অহেতুক পেরেশানি দেওয়া। জবাব এলো না অপর প্রান্ত থেকে। কোনো কিছু খোঁজার প্রয়াসে ব্যতিগ্রস্ত তুষার। সুঢল কপাল জুড়ে স্পষ্ট দুশ্চিন্তার চাপ। শ্যামরাঙা সুদর্শন মুখ হবে গাঢ় হয়েছে বিষণ্ণতা। ওর এহেন অদ্ভুত উদ্বিগ্নতা লক্ষ্য করে ফের প্রশ্ন ছুড়ল ফ্লোরা। কি লাগবে বলুন না, আমি খুঁজে দিচ্ছি এক্ষুনি। দ্যাটস নান অফ ইউর বিজনেস। কাট জবাব দিল যন্ত্র মানব। নিমিষে চোখ মুখ শুকিয়ে এতটুকু হলো ফ্লোরার। শুষ্ক একটা ঢোক গিলে অভিমানী স্বরে বলল, আমি কিন্তু আর গোছাতে পারবো না। লাগবে না। আবারও তিরিক্ষি আওয়াজ। এবার সত্যি বিভ্রান্ত হলো ফ্লোরা। হঠাৎ কি এমন হলো তুষারের? গ্যাংস্টার মিশনে যত চড়াই উচড়াই কিংবা উৎপীড়ন থাকুক না কেন, এই মানুষটা কখনো এতটা ব্যতিগ্রস্ত হতে দেখেনি ফ্লোরা। তাছাড়া হঠাৎ পেন্ট হাউসে ফিরে এসে এমন করে কি বা খুঁজে বেড়াচ্ছে সে? ভাবনার মাঝে তুষারের পানে এগিয়ে গেল ফ্লোরা। বিঘাত খানিক দূরে দাঁড়িয়ে ঠোঁট ফুলিয়ে বলে উঠল, কতদিন পরে পেন্ট হাউসে ফিরে এলেন, অথচ শুরু থেকে বকেই যাচ্ছেন। এখন কিছু জিজ্ঞেস করছি তাও ঠিকভাবে উত্তর দিচ্ছেন না। আমি কি এতটাই ফেলনা? কোনো এক অচেতন কারণে বুক ভার করা দীর্ঘশ্বাস ছাড়ল তুষার। উল্টানো কফি টেবিলের একেবারে মাঝ বরাবর অদৃশ্য এক গোপন কৌটে হাঁটু ভেঙে মেঝেতে বসে সেটা টেনে টুনে বের করার অদম্য চেষ্টা চালাতে ফ্লোরার কথা প্রত্যুত্তর করলো সে। আমাকে কি নতুন দেখছো তুমি, নাকি আমার আচার আচরণ নতুন তোমার কাছে? কোনটা? তুষারের মুখোমুখি হয়ে হাঁটু ভেঙে বসে পড়লো ফ্লোরা। বুকের মাঝে অদম্য সাহস জুগিয়ে পড়ল। কোনোটাই নতুন নয়, কিন্তু আপনার মুখ থেকে নিজের প্রতি যত্নশীল বাক্য শোনার আগ্রহটা নতুন। আপনার চোখে আমার জন্য মায়া দেখতে চাওয়ার অনুরক্তিটা নতুন। আকস্মাৎ থমকে গেল তুষার। টেবিল থেকে দৃষ্টি সরিয়ে তড়াক চোখ ঘুরালো সম্মুখে। কুণ্ঠিত নজরে এদিকেই চেয়ে আছে ফ্লোরা। তুষারের কৌতূহলী চাহনিকে মোটেই উপেক্ষা না করে কথা বাড়ালো সে। খানিক সংকীর্ণতা নিয়ে কম্পিত স্বরে বলল, আপনি তখন লাউঞ্জে বলেছিলেন যে আমি আপনার না মানে টমেটো প্রিন্সকে ওভাবে মারছিলেন। তখন খুব অধিকার নিয়ে বলেছিলেন কথাটা। কি অবুঝ তুমি মেয়ে, কতটা সরলে না তোমার ভাবনাগুলো, তোমার সহজ স্বীকারোক্তিগুলো। ভাবনার অতলে এক মুহূর্ত ডুবল তুষার। পরক্ষণে অভিব্যক্তি বদলে ফিরে এলো বাস্তবতায়। ফ্লোরার সুপ্ত অনুভূতিকে এক প্রলয়ে ছিন্ন ভিন্ন করে দিতে চিরচারিত গমগমে গলায় বলে উঠল, এই পেন্ট হাউস থেকে শুরু করে পুরো পাইথন প্যারাডাইস, ক্যাসিনো ক্লাব, সব কিছু আমার দায়িত্বের অন্তর্ভুক্ত ফ্লোরা। এর চেয়ে টেরিটরি রক্ষায় জীবন উৎসর্গ করার ক্ষমতা আমি রাখি। আর তুমি তার বহির্ভূত নও। তোমার সুরক্ষা নিশ্চিত করো আমার অন্যতম দায়িত্ব। স্বাগতিক কথা শেষ
করে হাতের কাছে মন দিল তুষার। টেবিলের সিক্রেট ড্রয়ারের সন্তর্পণে তুলতে লাগলো ইলেকট্রিক পাসওয়ার্ড। অভিমানে চুপসে গেল ফ্লোরা, ধরা গলায় শুধলা। ব্যাস এটুকুই, আর কিছু নয়? জবাব দেওয়ার ফুসরত হলো না বিপরীত পক্ষের। তার নিকট হাতে এসে আটকালো একটা আধ পড়া সাদা কালো ফজ, আঙ্গুলের ভাঁজে আটকানো ছবির পানে। মোহ দৃষ্টি নিষ্প্রভ চেয়ে আছে তুষার। তুষার এহেন শূন্য ভাবাবেগ লক্ষ্য করে ফ্লোরা উকি দিল সেদিকে। দেখলো সদ্য বিবাহিত এক বাঙালি রমণীর হাস্যজ্জ্বল মুখায়ব, ক্যান শোভিত সাদা গাউন আর হাতের ফ্লাওয়ার বাকেটের সমৃদ্ধে এখনো সেই প্রথম দিনের মতো স্নিগ্ধ দেখাচ্ছে বৈবাহিক সাজসজ্জা। তবে আশ্চর্যের বিষয় হলো রমণীর পাশে অবস্থিত মানবের চেহারাটা পুরোপুরি পুড়িয়ে দেওয়া হয়েছে অগ্নিশিখার অনলে। পুরো ছবি জুড়ে এখন শুধু এক স্নিগ্ধ বাঙালি রমণীর অস্তিত্ব, যার হাস্যোজ্জ্বল মুখ পানে অনিমেষ যে আছে তুষার। সেদিকে এক পল দৃষ্টিপাত করে কিছু একটা অনুমান করলো ফ্লোরা। মুখ গহ্বর অবশিষ্ট তরলটুকু আড়াল করে গলাধকরক করে গলার স্বর খাদে নামিয়ে বলে উঠল। আপনার মা নিশ্চয়ই। প্রত্যুত্তর করল না তুষার, বিনা বাক্যে নৈশব্দে কাটিয়ে দিল বেশ কিছুক্ষণ। ফ্লোরা বুঝলো তুষার হয়তোবা কোনো মন মস্তিষ্কে দ্বন্দ্বে আটকে গিয়েছে। এই মুহূর্তে একা থাকাটাই শ্রেয়। সহসা তুষারকে যথেষ্ট একাকিত্ব দিয়ে নীরবে পিছিয়ে এলো মেয়েটা। পরনে ফিনফিনে ফ্রকটা ঠিকঠাক করে নিঃশব্দে পা বাড়ালো সম্মুখে। ঠিক তখনই পেছন থেকে ওর সরু হাতের কবজিটা টেনে ধরল তুষার। আকস্মিক কাণ্ডে ভরকালো রমণী পেছনে ঘাড় ফিরে শান্ত স্বরে শুধল, কিছু হয়েছে? একটু থাকবে এখানে? শক্ত হৃদয়ের মূর্তিমান লোকটার হঠাৎ এহেন জড়ানো কণ্ঠস্বর হৃদয় খামচে উঠল ফ্লোরার। তৎক্ষণাৎ তরতরি পিছিয়ে এলো মেয়েটা। পুনরায় তুষারের মুখোমুখি হয়ে হাঁটু ভেঙে বসে আশ্বস্ত গলায় বলল, আমি এখানেই আছি। চোখ নমিত করলো তুষার, তবে হাত ছাড়লো না ওর। ছবিটার পানে এক ধ্যানে চেয়ে রইল ফের। আপনি কি শুধুমাত্র এই ছবিটা খোঁজার জন্যই রাশিয়া ফিরেছেন? স্থির চোখ তুলল তুষার। পুরুষকন্যার মোহনীয় গোলাপি মুখখানায় চেয়ে অতি ভঙ্গুর স্বরে বলে উঠল, ফ্লোরা, ক্যান আই হাগ ইউ ফর আ মোমেন্ট? হক চকালো ফ্লোরা। গ্যাংস্টার মানবের মুখে বারংবার এমন সুশীলূপ আবদার শুনে নিমিষে মিয়ে গেল আড়ষ্টতায়। কণ্ঠনালী রোধ করে রেখেছে দ্বিধাদ্বন্দ্বের মহাপ্রাচীর। অজ্ঞতা সংকীর্ণতায় তোতলালো শুরু করলো মেয়েটা। আসলে মানে জীবের ডগায় বাক্য আটকে আছে। ঠিক সেই মুহূর্তে ওকে শর্ট করে থামিয়ে দিল তুষার। দীর্ঘশ্বাস ছেড়ে ভাবাবেগ শূন্য থমথমে গলায় আই এম সরি, এক্সট্রিমলি সরি। বলল। কথাটা শেষ করে তাড়াহুড়ো উঠে যাওয়ার জন্য উদ্যত হয় তুষার। ঠিক তখনই টান পড়লো পুরুষালীর হাতের মাঝে। সহসা পিছু ফিরল তুষার। কিছু বুঝে ওঠার আগে ফ্লোরা ঝুঁকে এসে দু হাতে ওর গলা জড়িয়ে ধরল সবেগে। ঝরঝরে সিল্কি চুলে নমনীয় হাতের পরশ বুড়িয়ে বলল, আমি আছি তো। মুহূর্তে রুশ কন্যা লতানো পৃষ্ঠদেশে আবদ্ধ হলো পুরুষালী দু হাত। বলিষ্ঠ হাতের বাঁধনে সংকীর্ণ হয়ে এলো দুটি দেহের সামান্যতম দূরত্ব। মূর্তি মানবের প্রতিটি অসহায় দীর্ঘশ্বাস কম্পিত করে তুলো ফ্লোরাকে। কি ভেবে যেন আরো খানিকটা কাছাকাছি এসে হাতের বাঁধন আরো শক্ত করলো ফ্লোরা। চওড়া পিঠ জোরে আশ্বস্তির প্রলেপ বোলাতে বোলাতে ভীষণ আদুরের স্বরে শুধল, আপনি এতদিন বাংলাদেশে ছিলেন, নিশ্চয়ই সেখানে মাকে খুঁজে পেয়েছেন। হ্যালো প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন পুতুল ডায়েরি প্রেজেন্টস ভালোবাসার সুন্দর সুন্দর গল্প। আমাদের কাজকে আরো সুন্দর করার জন্য আপনাদের উৎসাহ প্রয়োজন। আপনাদের উৎসাহ আমাদের অনুপ্রেরণা। ধন্যবাদ। বাক্যহীন তুষার সম্পূর্ণ নীরবতার মধ্যে দিয়ে অতিবাহিত হলো কিয়ৎক্ষণ। মুখ ফুটে জবাব না দিলেও নিজের উন্মুক্ত ঘাড়ে অনুভূত হওয়া তপ্ত নোনা জলটুকু অনেক কিছুই দিয়ে গেল ফ্লোরাকে। ও দীর্ঘশ্বাস ছেড়ে নতুন উদ্যমে কিছু বলে উঠল, মা বোধহয় চিনতে পারেননি আপনাকে, তাই না? রমণীর ঘাড়ে মুখ গুছিয়ে রাখা অবস্থাতে অবুজের মতো না সূচক মাথা নাড়ল তুষার। জীবের চকে আদর ভেজাল ফ্লোরা বলল, আপনি চিনেছিলেন? নৈশব্দ। ফ্লোরা দমল না,
ভগ্ন হৃদয়ে তুষারকে সন্তর্পণে দুহাতে আগলে রেখে চুল ভাগ্যবান। আপনি চিনেছিলেন, তাহলে পরিচয় কেন দিলেন না? অতঃপর বহুক্ষণ বাদে নড়ে চড়ে উঠল তুষার। রুশকন্যার ফিনফিনে ভূষণে আধ বাঁধ ভাঙা অশ্রু জলে টুকুম আলগোছে মুছে ইতি টানে জোরালো সেই স্বর্গীয় আলিঙ্গনের আজ পোড়া সাদা কালো ছবিটা পুনরায় চোখের সামনে তুলে ধরে জানায়, এতগুলো বছর পরে নিজের জন্মদাত্রীর কাছে তুলে ধরার মতো কোনো পরিচয় নেই আমার ফ্লোরা। আমি যে নিষিদ্ধ দুনিয়ার অন্তহীন পাপিষ্ঠ। আমার দু হাতে নৃশংসতা ছড়াছড়ি, শরীর জুড়ে বিভীষিকার উদ্ভাসন, সমগ্র বাস্তবতার কাছে ঘৃণিত এক মানব আমি। কে বলেছে সমগ্র বাস্তবতার কাছে ঘৃণিত আপনি? আমাকে কি মরীচিকা মনে হয়? মেয়েটা পানি নিলিপ্তে চাইল তুষার ভীষণ কাতর স্বরে বলল, তাহলে সমগ্র দুনিয়ার কাছে আমার মা কেন আমি অস্তিত্বহীন বানিয়ে রাখলো বলতে পারো? কিঞ্চিত আশ্চর্য হলো ফ্লোরা, কণ্ঠ খাদে নামিয়ে শুধল। মানে? হাতের মুঠো আবদ্ধ থাকা ছবিটার দিকে তাকিয়ে অনিমেষ চেয়ে অতীতে ডুবলো তুষার। মানুষ পটে ভেসে উঠল এদিন নিজমকে বাড়ি পৌঁছে দেওয়ার মুহূর্তটা। রিক্সা না ধরিয়ে দিলেও নিজের গাড়িতে করে নিজমকে খালা বাড়ি অবধি পৌঁছে দিয়েছিল তুষার। মন মস্তিষ্ক জুড়ে চলছিল অশনি উৎপীড়ন। চন্দ্রা জাওয়াত নামটা শোনার পর থেকে অজ্ঞাত সব কৌতূহল ক্রমশ প্রশ্নবিদ্ধ করে তুলেছিল মাস্টার মাইন্ড খ্যাত তুষারকে। নিজের মাকে খুব ছোট্টবেলায় দেখেছিল তুষার। মানসপটের চেহারা স্পষ্ট নয় তবু স্বপ্নে বিচরণ করা একচ্ছত্র এক শ্যামলতা মানবীর মুখায়ব আজ বহু বছর ধরে তাড়া করে বেড়াচ্ছে ওকে। তুষার জানে এটা ওর মা চন্দ্রা জাওয়াত, তবে নিজের অস্তিত্বের সঙ্গে আষ্টে পৃষ্ঠে জুড়ে যাওয়া মাফিয়া সাম্রাজ্য কুলুষিত অধ্যায়ের সে করে পৌঁছে আর কখনো খুঁজে দেখার হয়নি ওই অস্পষ্ট চেহারার অন্তরালের শ্যামলতা মানবীকে। কিন্তু আজ কিছুতেই মন মানছে না। পাথর কোচিন বারবার তাকে দেখার প্রয়াসে মাথা চারা দিয়ে জাগ্রত হচ্ছে অবাধ্য ইচ্ছেরা। ফলস্বরূপ নিঝুমের খালা বাড়ি অবধি চলে আসা। বাড়ির গেটে পৌঁছে গাড়ি থেকে নেমে পড়ে নিঝুম, সঙ্গে তুষারও। চোখের সামনে মার্বেল পাথরের শোভিত বিশাল বড় অট্টালিকা, সফেদ আলোর রোশনাই ও রাজপ্রাসাদের ন্যায় ঝলমল করছে চারিপাশ। চারিদিকে সৌন্দর্যবর্ধক গাছগুলো আর সাজসজ্জা যেন গ্রহীতির রুচিশীল বাহক। গেটের বাইরে থেকে পুরো বাড়িটা এক নজরে পরখ করে নিল তুষার। তন্মধ্যে ওপাশ থেকে এগিয়ে এলো নিঝুম, সম্মোহনী হেসে বলে উঠল, সুন্দর তাই না? তোমার খালামনে বেশ রুচিশীল। চট জলদি হ্যাঁ সূচক মাথা নাড়ল নিঝুম বলল, ঠিকই ধরেছেন, সারাদিন একা একা থাকে আর বাড়ির পরিচর্যা করে। একা একা কেন? তোমার আঙ্কেল কিংবা খালাতো ভাই বোন নেই? নিমিষেই আধার নামলো দু চোখে পাংশুতে মুখটা আড়াল করার বৃথা চেষ্টা চালিয়ে নিঝুম জানালো, আঙ্কেল মারা গিয়েছেন বহু আগে। একজন খালাতো ভাই রয়েছে, দুর্য ভাই। সেও নিজের কাজে বেশ কিছু বছর ধরে বিদেশে। শুনেছি কিছুদিন হলো দেশে ফিরেছেন, তবে অফিসের কাজ মিটিয়ে এখনও বাড়িতে আসার সুযোগ হয়নি তার। ওই জন্যই তো সবসময় একা থাকতে হয় খালামণিকে। দীর্ঘশ্বাস ছাড়ল তুষার। এক বাড়িয়ে জিজ্ঞেস করলো তৎক্ষণাৎ, আর কোনো ছেলে মেয়ে নেই তার? না জানালো নিঝুম। তুষার ফের বলে উঠল, আচ্ছা, তোমার খালামণি কখনো রাশিয়ায় গিয়েছে? অজ্ঞাত তুষার এত প্রশ্ন শুনে ফ্রিকুচকাল নিঝুম। সন্দেহের উৎপত্তি ঘটল মস্তিষ্কে। নিগুড় দর্শনে যুবককে পরখ করতে করতে কপাল বাঁকিয়ে প্রশ্ন করল, তখন থেকে একের পর এক অহেতুক প্রশ্ন করেই যাচ্ছেন। বলি, আপনি জেনে কি করবেন এত কিছু? যুবক কেসে উঠল তুষার বিষম খাওয়ার ভান ধরে বলা, না, মানে এমনি কিউরিয়াসিটি। তোমার খালামণির এত বড় বড় বাড়ি, অথচ তোমার ভাষ্যমতে তোমরা মধ্যবিত্ত। আনমনে ব্যাগের চেইন ধরে টানটানি করতে করতে সে ঠোঁট উজ্জ্বল নিঝুম আফসোসের স্বরে বলা, তা তো হবেই। খালামণি কোটি কোটি টাকার মালিক। তার রাশিয়ান বাবার সব সম্পত্তি তো খালামণির। আর আমার মা তো খালামণির সৎ বোন হয়। দুজনের মা একজন হলেও বাবা আলাদা। খালামণি তো তার বাবার কাছেই ছোট থেকে বড় হয়েছেন। তারপর কেন যেন অনেক বছর পরে হুট করে দেশে ফিরে এলেন। দেশে ফেরার পরই মূলত আঙ্কেলের সাথে বিয়ে হয় তার। সেকেন্ড ম্যারেজ, তাই তো? আপনি
কি করে জানলেন? হতচকিত হয়ে প্রশ্ন ছুঁল নিঝুম ওর কথার পাছে। তুষার কিছু বলবে আর আগেই একটা অফ হোয়াইট টয়েটো এসে থামলো বাড়ির গেটে। ফলস্বরূপ এখানে ইতি ঘটল দুজনের রহস্য ঘেরা বাক্যলাপের। তৃতীয় ব্যক্তির আগমনে নিঝুম তুষার এক যোগে ঘাড় ঘোরালো পেছনে। নজরে এলো শাড়ি পরিহিতা একজন মাঝবয়সী আধুনিকা রমণী। পা থেকে মাথা অবধি বেশভূষা অত্যন্ত পরিপাটি তার। গেটের কাছ থেকে গাড়িটাকে বিদায় জানিয়ে স্বাগতিক সামনে এগুলো সে। মাঝপথে নিঝুমকে দেখতে পেয়ে গতি ধীর স্থির করলো পায়ের। মেয়েটাকে আগড়া পর করে স্নেহের স্বরে শাসিয়ে উঠলেন তিনি। সন্ধ্যা হয়েছে সেই কখন, এখনো বাইরে কি করছো? এই তো খালামণি, বাড়িতেই ঢুকছিলাম। ঘোরাঘুরি যাই করো না কেন সূর্যাস্তের আগ পর্যন্ত, এরপর আর বাইরে থাকার দরকার নেই। টুরিস্ট এরিয়া হলেও এলাকাটা ভালো নয়, আশেপাশের কাউকে বিশ্বাস নেই। কখন কার মধ্যে থেকে সুইট ডেমন বেরিয়ে আসে তা বলা মুশকিল। সুইট ডেমন? বিজুবাকে পরপর একই শব্দের পুনরাবৃত্তি করে নিঝুম। ওর কথা জের ধরে তন্দ্রা যাওয়াত কিছু বলবেন তার আগেই দৃশ্যগত হয় বলিষ্ঠ শরীরের এক লম্বা মতো যুবক। স্ট্রিট লাইটের তীর্যক আলোয় ঝকঝকে পরিষ্কার, সেটার ধারালো কঠিন মুখ কি যেন যুবকের মুখের পানে নির্লিপ্তে চেরলেন তন্দ্রা যাওয়াত। খানিকক্ষণ অতিবাহিত হলো নৈশব্দে, অতঃপর অস্পষ্ট স্বরে বলে উঠলেন, কে তুমি? তন্দ্রা যাওয়াদের প্রশ্নে স্থবির হয়ে পড়ল তুষার। মাথার উপর সদ্য বাজ পড়ার মতো চমকে উঠল আকস্মাৎ। ওর নির্ভীক অভিব্যক্তি দেখে মনে হচ্ছে এর চেয়ে কঠিন প্রশ্ন বোধ হয় পৃথিবীতে দ্বিতীয়টি আর নেই। সত্যি তো নেই, পরিচয় থাকুক আবার নাই থাকুক। হিমালয় সম দূরত্বের প্রাচীরের অন্তরালে যার সহিত প্রকৃতি নিয়মে ঈশ্বর প্রদত্ত নারীটির টান বিদ্যমান, সেই জন্মদাত্রী মানবীকে কি প্রত্যুত্তর করবে তুষার? কি বলবে, আমি আপনার ছেলে? এমন করে কি আদৌ বলা যায়? বোঝা যায় না, কারণ ইতিমধ্যে তুষার অনুমান করতে পেরেছে পুরো পৃথিবী সম্মুখে তন্দ্রা যাওয়াত ছেলে হিসাবে একজনের পরিচয় রয়েছে, আর সে হলো তুর্য যাওয়াত। নির্ভীক শিশুর ন্যায় সেই তখন থেকে তন্দ্রা যাওয়াদের পানে ফ্যাল করে যে আছে তুষার, তা লক্ষ্য করতে আগ বাড়িয়ে কথা পারে নিঝুম। খালামণিকে ধাতস্থ করে বলে ওঠে, উনি আসলে আমার ভার্সিটির সিনিয়র খালামণি। হঠাৎ বিচের ওখানে দেখা হয়, কথা বলতে বলতে বাড়ি অবধি এগিয়ে দিল আর কি। নিঝুমের কথায় আশ্বস্ত হয়ে তপ্ত শ্বাস ছাড়ল তন্দ্রা যাওয়াত। গেট খুলে বাইরে বাড়ির অভিমুখে এগিয়ে যেতেছে তুষার পানে এক পলক নিগুড় দৃষ্টিপাত করে ভাগ্নির উদ্দেশ্যে বললেন, অতিথিকে ভেতরে নিয়ে এসো। মিষ্টি হেসে হাসূচক মাথা নাড়ল নিঝুম। তৎক্ষণাৎ কঠোর আওয়াজে বাদ সাধল তুষার। উদ্গ্রীব হয়ে পেছনে ঘুরে লম্বা লম্বা পা ফেলে গাড়ির দিকে এগিয়ে যেতে যেতে বলল, আমি আসছি। ভাবনার ইতি ঘটল তুষারের। নতুন উদ্যমে চোখের কানে সিক্ত হলো নোনা জলে। সঙ্গে সঙ্গে দ্বিতীয়বারের মতন উষ্ণ আলিঙ্গনে রক্তাক্ত হৃদয়ের ভঙ্গুর মানুষটাকে আবদ্ধ করে নিল ফ্লোরা। এবার আর সংকুচিত হয়ে নয়, অনেকটা সাহস আর অনুভূতির প্রকাশ ঘটে বাহ্যিক দূরত্ব ঘোচালো অকপটে। কোমল দুহাতের আবেশিত পরশে শখের পুরুষের এক সমুদ্র দুঃখ দূরীভূত করার ক্ষুদ্র প্রয়াস চালিয়ে স্বাগতিককে বলল, আপনি আমায় ভালো নাই বাসলেন, নিজের মাফিয়ার ইগোর কাছে দুর্বল নাই হলেন, তাতে আমার কোনো আফসোস নেই তুষার, কারণ দিন শেষে আপনার দুর্বলতা প্রকাশের একমাত্র পিছুটান আমি, আর আপনি চাইলেও সেটা উপেক্ষা করতে পারবেন না। এবার থেকে পৃথিবীর যে প্রান্তেই থাকবেন, হৃদয়ের ওই দুর্বলতা আপনাকে আমার কথা মনে করিয়ে দিবে অহর্নিশ। সংলাপবিহীন নিগুড়ো আলিঙ্গনের হাত ধরে সুপ্ত অনুভূতিরা যখন তুঙ্গে বিরাজমান, তখনই হৃদগহীনে ভেসে উঠছে অবাধ সুরের এক নিদারুণ পঙ্গতিমালা। বাড়িয়ে দাও তোমার হাত, আমি আবার তোমার আঙুল ধরতে চাই। বাড়িয়ে দাও তোমার হাত, আমি আবার তোমার পাশে হাঁটতে চাই। বাড়িয়ে দাও তোমার হাত, তোমার হাত। দর্শনার্থীদের ভিড়ে জমজমাট ইনানি রয়্যাল টিউলিপ আজ লোকে লোকারণ্য। মার্কেটে
বেশ ভালোই বুটিক হাউসে সেই সকাল থেকে ব্যস্ত সময় পার করছে ঈশানী। আরও দুজন মেয়ে আছে, তবে দায়িত্বের বহুলাংশই ঈশানীর উপর বর্তানো। সাহসা ক্রেতা সমাদরে দুদণ্ড দাঁড়িয়ে থাকার ফুসরত নেই তার। দুপুর গড়িয়ে বিকেল হয়ে এসেছে। এই সময় কাস্টমারের ভিড় কিছুটা কমে আসে। পরবর্তীতে সন্ধ্যা গড়ে শুরু হয় নতুন উদ্যমে ব্যস্ততা। যেহেতু ক্রেতার সমাগম কমে এসেছে, কিছুটা ফাঁকা। এই ফাঁকে এলোমেলো জিনিসগুলোকে গোছাতে শুরু করলো ঈশানী। গোছগাছ হয়ে গেলে তবেই মিলবে ফুসরত, কিন্তু সেই ফুসরত বোধহয় ঠিক জুৎসই লাঘব করা হলো না ঈশানের। তার আগেই ওপাশের মার্কেটে কর্মরত একটা মেয়ে এগিয়ে এলো হন্তদন্ত হয়ে। মেয়েটার আকস্মিক আক্রমণে সুকুঞ্চিত করলো ঈশানী। দরজার কাছে গিয়ে এগিয়ে এসে শুধল। কি হয়েছে হঠাৎ এমন ছুটে এলে যে ভাই? মেয়েটা হাঁপাতে হাঁপাতে বলল, তোমার কাছেই এসেছি। মার্কেটের গেটের একটা ভাইয়া দাঁড়িয়ে আছে, তোমাকে ডেকে পাঠাতে বলল। আমি আবার দোকান ভর্তি কাস্টমার রেখে এসেছি, তাই ছুটতে ছুটতে এলাম। ভাইয়া? কোন ভাইয়া? বাঁকানো কপাল আরও খানিকটা বেঁকে গেল রমণের। ঈশানীর প্রশ্নে অপর প্রান্তের মেয়েটা ছোট উল্টালে সাপেকে আবারও ফিরে যেতে যেতে বলল, কি জানি, দেখে তো মনে হলো তোমার ভার্সিটির সিনিয়র হবে হয়তো। কিন্তু আমি তো আজ পর্যন্ত ভার্সিটিতে কখনো। বা করে শেষ করে ফুসরতে পেল না ঈশানী। তার আগে ব্যস্ততার ভানে দৃশ্যপটের আড়াল হয়ে গেল মেয়েটা। ঈশানী আর কি বা করবে, উপান্ত না পেয়ে মেয়ে দুটোকে দোকানে বসিয়ে সদ্য উদয় হওয়া সিনিয়র ভাইয়ের খোঁজে এগিয়ে গেল মার্কেটের গেটের দিকে। গেটের বাইরে পা রাখতে না রাখতে হতভম্ব হয়ে গেল ভীত মেয়েটা। চোখ দুটো আচমকায় তুলে ফেললো কপালে। বিস্মিত স্বরে একা একাই বলে উঠল, এ তো মাফিয়া বস, কিন্তু উনি এখানে তাও বাইক নিয়ে। বাইকের পানে দৃষ্টিপাত করা মাত্র ঈশানীর মনে পড়ে যায় সপ্তাহখানেক আগের কথা। বাইকে চলবে? কিন্তু ঈশানী তো এমনি হেয়ালি করেছিল ওসব। এছাড়া সেদিনের পর থেকে এরিস পুরোপুরি লাপাত্তা। কক্সবাজারের কোথাও আর কখনো দেখা যায়নি তাকে। অথচ এতগুলো দিন বাদে হঠাৎ করে কোথা থেকে উদয় হয়ে সোজা বাইক নিয়ে মার্কেটে হাজির। মাফিয়া বসটা ভীষণ অদ্ভুত। কখন দর্শন দিবে আর কখনই বা উদয় হয়ে যাবে সেই কথা বলা বাহুল্য। চোরা চোখে আশপাশটা ভালো মতো বড় করে ধীর গতিতে সামান্য পা বাড়ল ঈশানী। যেতে যেতেই আজ চোখে এক পলক দৃষ্টিপাত করলো সুদর্শন লোকটার পানে। অফ হোয়াইট সোয়েট শার্টের উপর ব্ল্যাক লেদার জ্যাকেট, ব্ল্যাক ব্যাগি ডেনিম আর হোয়াইট কনভার্সে তাকে সত্যি ভার্সিটির সিনিয়র ভাই লাগছে আজ। চোখ জুড়ে আবৃত বিশাল আকার রোদ চশমাটা না খুলেই আন্ডারকাট ঝুরঝুরে চুলগুলোতে আঙুল বোলা ছিল এরিস। তখনই সম্মুখে এসে উপস্থিত হয় ঈশানী। এরিস ঘাড় ফিরে তাকানোর আগে তাড়াহুড়ো করে শুদ্ধ হয়, বাইকে পাঠিয়েছেন কেন? মার্কেটে আজ অনেক ভিড়, বুটিক হাউস খালি পড়ে আছে। তাহলে আজকের জন্য পুরো মার্কেট সিলগালা করে দিই। বাইকের সঙ্গে ঠেস দিয়ে দাঁড়িয়ে ফ্রন্ট মিররের নিজের চুল ঠিক করতে করতে ভাবলেশীন গলায় জবাব দিল মাফিয়া বস। কি? কেন? এরিসের কথা আটকে উঠল রমণী। এই লোক খেয়ালি করে না মোটেও, যেটা বলে সেটাই করে ছাড়ে। ফজর ঈশানীর মুখশ্রী জুড়ে প্রস্ফুটিত হলো নিদারুণ উদ্বেগের চাপ। এতক্ষণে ঘাড় ঘোরালো এরিস সাবলীল ভঙ্গিতে বলা, কারণ তুমি এই মুহূর্তে আর দোকানে ফিরছো না। ফিরছি না মানে? কোথায় যাব? লং ড্রাইভে। তৎক্ষণাৎ এরিসের কথায় আপত্তি জানালো ঈশানী। এদিক ওদিক মাথা নাড়িয়ে ভয়ার্ত স্বরে বলা, আজ কিছুতেই ফাঁকি দেয়া যাবে না। এত কাস্টমার রেখে ফাঁকি দিয়েছি জানতে পেরে মালিক স্যালারি কেটে নিলে তখন? যে তোমার স্যালারি কাটার দুঃসাহস দেখাবে তার গর্দান কেটে নেবো আমি। নাও গেট আপ। মাফিয়া বসের কঠোর অভিব্যক্তি, কণ্ঠে স্পষ্ট দৃঢ়তা। ওর কথা শুষ্ক ঢোক গেল ঈশানী অবিশ্বাস্য স্বরে বলে উঠল। কথা শেষ করে তড়িঘড়ি করে পিছু হাঁটতে ঈশানী তবে গেট অবধি আর পৌঁছাতে পারে না। তার আগেই ওকে টান মেরে কাঁধে তুলে ফের বাইকের কাছে নিয়ে এলো এরিস। সিটের উপর বসে কোমল হাত দুটো মুঠোবন্দি করে বিবাদেশ বাঁকিয়ে এগিয়ে এলো সাকুরের পানে। গমরঙা সুশ্রী মুখের উপর তপ্ত শ্বাস ছেড়ে দাঁতে ধত পিষে হাসকি গলায় বলল, এত অবাধ্য কেন তুমি? আমাকে শান্ত দেখতে ভালো লাগছে না তাই না? কি চাও এভাবে কাঁধে তুলে লং ড্রাইভে নিয়ে যাই? হৃদযন্ত্র খামচে উঠল ঈশানের। মাফিয়া বসের বজ্রকণ্ঠ কঠিন রূপে অভ্যস্ত থাকা সত্ত্বেও কুঞ্চায় চুপসে গেল রমণী। তড়িৎ বেগে চোখ নমিত করে জড়ানো গলায় বলতে লাগলো, আপনি না মানে আমি?
এত এক্সপ্লেনেশন শুনতে চাইনি, চুপচাপ এখানেই বসে থাকো। নাজুক মেয়েটার মাথায় হেলমেট চড়িয়ে তার উইন্ডো নামিয়ে দিতে দিতে কঠোর আদেশ করল এরিস। ঈশানী আর সাহস দেখালো না, বাধ্য মেয়ের মতো চুপ করে রইল চুপচাপ। ইস্যুকে বসিয়ে ঘুরে গিয়ে বাইক স্টার্ট দিল এরিস। গিয়ার টানার আগে স্পষ্ট আওয়াজে বলল, ধরে বসো। কেন? অবুজের মতো প্রশ্নটা বেখেয়ালি করে বসেছে ঈশানী। মস্তিষ্ক জুড়ে দুশ্চিন্তার অবিরাম লড়াই। এখন এভাবে এরিসের সঙ্গে যাওয়াটা ঠিক কতটা যুক্তিযুক্ত জুৎসই বুঝে উঠতে পারছে না মির্জা। মন বলছে কোনো বাধা নেই, মস্তিষ্ক বলছে নিষিদ্ধ দুনিয়ার পুরুষিত মানুষটার যে বড় বাধা আর কি বা হতে পারে। ভাবনার গহীনে পুরোপুরি হারিয়ে যাওয়ার সুযোগ পেল না ঈশানী। তার আগে স্পিডোমিটারে 100-র উপর গতি বাড়িয়ে আচানক বাইক টান দিল এরিস। আকস্মিক স্থান পরিবর্তন। এরিসের পিঠের ওপর হুমড়ি খেয়ে পড়লো বেখেয়ালি মির্জা। তড়িঘড়ি করে ওর জ্যাকেট খামচে ধরে উদ্বিগ্ন গলায় বলে উঠল, আস্তে, পড়ে যাব তো। আমি আছি কি করতে?